খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পর থেকে গেল 15 বছর আমরা বিএনপির যে কথাবার্তা, যে ভূমিকা, যেই বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সংসদে একজন সংসদ সদস্য যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ একটি ড্যামি চরিত্র, যিনি অবতীর্ণ হয়েছেন, সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সরকারও কি সেই আগের মতোই জনগণের বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে কিনা। তো সংবিধান নিয়ে আলোচনা আসলে এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এটা আমাদের জন্য স্বাভাবিক সাধারণ চোখ দিয়ে আমাদের এটা বোঝাটা খুব কঠিন ব্যাপার। আমি নিজেও সংবিধান নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এর ভাষা এত কঠিন, অনেক কিছুই আমার বোঝার জন্য আরেকজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে হয় যে এটার মানে কি বোঝাতে চেয়েছে। তো খুবই জটিল একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা আমার মনে হয় খুব জরুরি। যে কারণে আমরা চিন্তা করলাম যে খুব সহজভাবে সংবিধানের যে দোহাই দিয়ে বর্তমান সরকার দেখানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আসলে সংবিধান নিয়ে তারা যে কথাগুলো বলছে সেগুলোর সাথে আসলে বাস্তবে সংবিধানের ভেতরে কি আছে, খুব সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে আমরা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সংবিধান নিয়েও যথেষ্ট পাণ্ডিত্য আছেন, যিনি প্রায় 3 দশক ধরে নিউ ইয়র্কে আইন পেশার সাথে জড়িত আছেন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু খুবই একটি কি বলবো যে কমপ্লেক্স একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যারা জানেন তাদের কাছ থেকে শোনা দরকার। সে কারণে আপনাকে আমাদের আজকে আমন্ত্রণ জানানো। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে যে, যেটা বলা হচ্ছে যে এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই অনেক কিছু করতে হচ্ছে, বিশেষ করে চুপ্পুকে রাখতে হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে তারা আমি খুব মানে অবাক হয়ে দেখলাম যে সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে এটি একটি সভারেন পার্লামেন্ট, এটাই নাকি সর্বে এর উপরে আর কোনো কিছু নাই। এই কথাটা বলার পরেও দেখলাম যে কেউই কোনো ধরনের প্রতি উত্তর করেন, এটার কোনো যুক্তি, কোনো কিছুই কেউ পাল্টা যুক্তি তুলে ধরেন নাই। তো আমরা এই যে পার্লামেন্ট শুরু হয়েছে, এই পার্লামেন্টের মাধ্যমেই আইন করে তারপরে প্রতিটা জিনিস এই পার্লামেন্ট সেই আগের সংবিধানেই যেতে হবে, এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেই সবকিছু থাকতে হবে। আসলে কি সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা? আপনার ভিউয়ারদের আমি স্বাগত জানাচ্ছি বা সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে। ওকে, আপনার প্রশ্নটা উত্তর দিতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। তার কারণ আমি বলি যে জুলাই আগস্ট 2004 এর রেভলিউশন বা ম্যাস আপরাইজিং এরপরে কি হয়েছে, এইটা ইট ক্রিয়েটেড এ complete break in constitutional governance and the constitutional order যেটা ছিল সেটা পুরোটাই ভেঙে পড়ে। আমি আপনারে বলছি সেটা, যেমন ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 17 বছর ধরে যে দুঃশাসন, অপশাসন, হত্যা, গুম, বিরোধী দলের সাপ্রেশন করে, ইলেকট্রাল সিস্টেম রে ইরোশন করে এবং সিভিল লিবার্টি অর্থাৎ মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে যে শাসন চালাইছিল, সেই শাসনটা কি হলো, যেটার আনডিসপিউটেড ফ্যাক্ট, যেটাকে কোনো বিতর্কিত করা যায় না, একটা আন্দোলন হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল। 5ই আগস্ট শেখ হাসিনা তার গভর্নমেন্ট কোলাপস করলো, মানে পতন হলো। পতন মানে কি, এর পতনের তো একটা ধারাবাহিকতা আছে। তারা পতনের পরে তারা কেউই দেশে থাকলো না। আমি সেটা বলি আপনারা, কোন কনস্টিটিউশনের আন্ডারে যদি শাসন চলে, সে কনস্টিটিউশন ইফেক্টিভ থাকতে হয়, কনস্টিটিউশনাল স্ট্রাকচার গুলা অর্থাৎ অর্গান গুলা ইনট্যাক্ট থাকতে হয়। তাইলেই বুঝবেন যে কনস্টিটিউশন কন্টিনিউ করছে বা কনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এখানে আমরা দেখছি কনস্টিটিউশনাল র্যাপচার, অর্থাৎ কনস্টিটিউশনাল টোটালি স্টপ ওয়ার্কিং, এর কোনো ফাংশনই ওয়ার্ক করছিল না। আমি আপনারে
একে একে বলছি। জুলাই বিপ্লবের ইমিডিয়েট পরে 5ই অগাস্টে কি হলো? 5ই অগাস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করলো, পালাই গেল, তার ইন্টার ক্যাবিনেট পালাই গেল, ইন্টার পার্লামেন্ট 300 মেম্বারই পালাই গেল, এবং তারা দেশে না বিদেশেই পালাই যেতে হইলো। জনরোষ এত ছিল, তারা তাদের সহায় সম্পত্তি পরিবার ফেলে পালিয়ে গেল, স্পিকার পালাই গেল, তারপরে চিফ জাস্টিস সহ তার অ্যাসোসিয়েট জাস্টিস সবাই পালাই গেল। তো একটা সরকারের 3টা অঙ্গ, নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ, কেউ থাকলো না, সবাই পালাই গেল। তারপরে কি হইলো? লোকাল গভর্নমেন্ট গুলোতে যারা ছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলর, তারাও পালাই গেল। সিভিল বিউরোক্রাসি যারা ছিল, সচিব, পুলিশ, সমস্ত কিছু পালাই গেল। এদের কোন দিস আর আনডিসপিউটেড ফ্যাক্ট। প্রেসিডেন্টও দোয়া ইউনুস পড়তেছিল, হি ওয়াজ অন দ্য ভার্জ অফ ফ্লাইং। তারপরে সাম পিপল কইছে তারে, বলছে না আপনি থাকেন, ওকে। তারপরে কি হলো? রাষ্ট্রযন্ত্রের বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো, আইনগত শূন্যতা, কনস্টিটিউশনাল অর্ডার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যারা শেখ হাসিনার রেজিম ছিল, তারা সবই ভেঙে পড়লো। তার মানে কি কনস্টিটিউশনাল র্যাপচার্ড, এটা একটা শব্দ হচ্ছে কি কনস্টিটিউশনাল শাসনটা পুরা বন্ধ হয়ে গেল। ইট স্টপ টর্কিং, কমপ্লিটলি সিসেশন। বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সব নতুন করে ইউনুসের বর্ষতা স্বীকার করলো। ইউনুস তো কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, কোন লয়ার কেউ কিছু বলতে পারবে না, কোনোভাবে দেখাইতে পারবেন না আপনি, এটা ইটস ইম্পসিবল। তার কারণ আপনি প্র্যাকটিক্যাল জিনিসটা, এই পলিটিক্যাল ফ্যাক্টসটা এবং প্র্যাকটিক্যাল ফ্যাক্টস, এটা তো আপনি রিপ্লেস করতে পারছেন না, এটা তো সত্যি কথা, ইজ আনডিসপিউটেড। তারপরে তারা কি করলো? তারা অর্ডার ইস্যু করা শুরু করলো, তারাই রাষ্ট্র তো চালালো এক্সটেন্ডেড পিরিয়ড, 1.5 বছরের পরে তারা রেগুলেশন করলো প্রায় 133টা। এগুলো কেন এরা করেছে? কনস্টিটিউশন নট দ্য সোর্স, বিকজ ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যেমন আগে, বর্তমানে যারা বলছে তারাও বলছে, আগেও সবাই বলছে, ইভেন মরহুম বেগম খালেদা জিয়াও বলছে যে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট মানেই ওইটা, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দ্য কনস্টিটিউশন স্টিল রিমেইনস ডিসপ্লেসড, এখনো ডিসপ্লেসড আছে। তার কারণ বর্তমান সরকারের পাওয়ার নাই ওই কনস্টিটিউশনের ইফেক্ট দেয়া, সেটা আমি একটু পরে বলতেছি কিভাবে। সুতরাং কনস্টিটিউশন, এই যে বর্তমান ইলেকশনটা হয়েছে, এই যে ইউনুস গভর্নমেন্টের অথরিটি, ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কোনো প্রভিশন নাই, কোনো বিধান নাই যে ইন্টারিম গভর্নমেন্টে ভ্যালিডিটি দেয়া বা এইটাই ইন্টারিম গভর্নমেন্টে ঢুকানো। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এইটা কনস্টিটিউশন। যখন সুপ্রিম ল বলতেছে যে সবচেয়ে বড় আইন, এবং এই আইনের সাথে এনিথিং সাংঘর্ষিক অন্য আইন, সেটাও বাতিল। তো যেখানে ইন্টারিম গভর্নমেন্ট নাই, যেখানে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ইন্টারিম গভর্নমেন্ট ইউনুস লিড করেছে, তার সম্পর্কে একটা কাউন্সিল অফ গভর্নমেন্ট সম্পর্কে আপনি খুঁজে পাবেন না। এখানে আমি আর একটা কথা বলি, কিছু কিছু সময় শোনা যায় যে বাংলাদেশের লোকজন বলেন যে ওয়েল, সুপ্রিম কোর্ট তো এটি অ্যাপ্রুভ করেছে 106, আর্টিকেল 106 এর মাধ্যমে। সুপ্রিম কোর্ট স্টিল ইজ বাউন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন। আর 106 আর্টিকেল পড়ে দেখেন, এইটা ওই নতুন গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। আর এইটা হলো মিয়ার, ইজ এ ভেরি লিমিটেড নন বাইন্ডিং নেচার অফ পাওয়ার ইন 106 এ। ইটস এ অ্যাডভাইজরি পাওয়ার, প্রেসিডেন্ট দেওয়ার অ্যাডভাইজরি পাওয়ার। প্রেসিডেন্ট এই অ্যাডভাইসটা মানতেও পারে, নাও মানতে পারে। সুতরাং এটা আমরা জুডিশিয়াল আইনের ভাষায় বলি, ইটস নট এ অ্যাডজুডিকেটিভ পাওয়ার, ইটস মিয়ারলি অ্যাডভাইজরি কনসালটেটিভ পাওয়ার। অর্থাৎ কনসালটেট করতে পারে, আপনি আমার সঙ্গে একটা জিনিস কনসাল্ট করতে পারেন, আমি কি বললাম সেটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এর বেশি কিছু না। ইটস নট অ্যাডজুডিকেটিভ পাওয়ার, অর্থাৎ এটা অ্যাডজুডিকেট করে দিলাম, বিচার করে দিলাম, এটা বাইন্ডিং ন। আর সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল পাওয়ার নাই
যে উনি একটা নতুন ফর্ম অফ গভর্নমেন্ট সৃষ্টি করতে পারে, সুপ্রিম কোর্ট। এই পাওয়ারটা কারো নাই। এই পাওয়ার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেও না। দিস ইজ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ফর্ম অফ গভর্নমেন্ট করতে হলে নতুন করে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দরকার। পার্লামেন্টের ডেরিভেটিভ কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, কিন্তু মূল পাওয়ার নাই। সেটা আপনার ওই ইসের কেসে বলা আছে, বাংলাদেশের ওই যে ফিফথ অ্যামেন্ডমেন্ট, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কেসে বলা আছে, এবং আনোয়ার হোসেন চৌধুরীর কেসে বলা আছে। এগুলা ওই সময় যে জাজরা নিয়েছিল, আমি তাদের অনেক ক্রেডিট দেবো। এগুলো অর্থাৎ মন্ত্রী বশিষ্ঠ শাসিত সরকার, এখানে কোনো ইন্টারিম সরকারের কোনো প্রভিশনই নাই। অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ এর কোনো প্রভিশন নাই। 106 এর ভিতরে দিয়ে কোনো আনকনস্টিটিউশনাল বাংলাদেশ, ইটালিয়ান মার্বেল ওয়ার্কস ভার্সেস বাংলাদেশ, এখানে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখানে বলেছে এনি রেজিম ইজ নট ইন দ্য কনস্টিটিউশন ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন, মানে এটা কনস্টিটিউশন নাই। সিমিলারলি একইভাবে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনের অনির্বাচিত সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনের নাই। সো ইট ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন। আরো বলা হয়েছে যে ইট ইজ ভয়েড ab initio। এই প্রিন্সিপল যত দেশের রিটেন লিখিত সংবিধান আছে তার সঙ্গে সঙ্গতি আছে, এটা অসঙ্গতিপূর্ণ না। অসঙ্গতিপূর্ণ ওইটা হবে যদি তারা বলে এই ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এটি সাংবিধানিক, তাইলে টোটালি সংবিধানের ল্যাঙ্গুয়েজের সাথে এই রায় অসাংবিধানিক হয়ে গেল। ইউনুসের সংবিধান, ইউনুসের শাসন, গভর্নমেন্ট ফ্রম দ্য ভেরি মোমেন্ট এতেই আনকনস্টিটিউশনাল ছিল। আমরা এই ধরনের গভর্নমেন্টকে আনার উপরে তাহলে সরকারের এখন তাহলে করা উচিত কি? সরকারের আমি বলতেছি, আমি বললে পরে আসতেছি। রাষ্ট্রপতি পদ এক্সিস্ট করে, সেখানে পার্লামেন্টারি ইয়েই নাই, কি বলবে, পার্লামেন্টই নাই। আর কনস্টিটিউশন তো রিপ্লেসড হয়ে গেছে, নতুন সরকার আইছে যেটা কনস্টিটিউশনটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট। সেখানে তো প্রেসিডেন্ট অকার্যকর, প্রেসিডেন্ট তো সেখানে কিছুই না। প্রেসিডেন্টের অফিস লিগালি ইয়ে গেছে, আমরা আইনের ভাষায় যে নন এক্সিস্টেন্স অফিস, যদিও উনি বডি নিয়ে নিয়ে আছে, সেইটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আর লিগাল এক্সিস্টেন্স ইজ টু ডিফারেন্ট ব্যাপার। আপনি আর একটা প্রোগ্রাম করেন, এটা আমি পুরো সেটা বলবো, বুঝছেন এবার, যে প্রেসিডেন্টের কোনো পদ নাই। উনি এখন দামি, ওনারে কেউ রাখছে কিন্তু উনি লিগালি নাই, এটা পদ শূন্য হয়ে গেছে 5 তারিখে, এবং 5 তারিখে তো শূন্য হয়েছে, 8 তারিখে ইউনুস গভর্নমেন্ট আসার পরে ওনার কোনো অস্তিত্ব নাই। তো সেইটা হলো ব্যাপার। এখন কি আমি আপনার বলি যে কনস্টিটিউশনাল রিপ্লেসড হয়ে গেছে, ওনার পার্লামেন্ট যেখান থেকে পাওয়ার নিত বা ক্যাবিনেট পাওয়ার নিত কনস্টিটিউশন থেকে, সেই কনস্টিটিউশনই রিপ্লেস। দ্যাটস নট ইফেক্টিভ। দেয়ার ইজ এ নিউ গভর্নমেন্ট, যারা সভরেন্টি সার্বভৌম পাওয়ারের অধিকারী হয়ে গেছে, তাদের কথাই রাষ্ট্র চলতেছে। যৌথ বাহিনীগুলো তার কথা শুনতেছে, বিউরোক্রাসি তার কথা শুনতেছে, তারা নতুন অর্ডিন্যান্স দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, তারাই ক্ষমতার উৎস। সেখানে তো প্রেসিডেন্টের পদ এমনি খালি, তার তো কোনো সাপোর্টিং অফিস নাই, তার স্ট্রাকচার ভেঙে পড়েছে। সুতরাং প্রেসিডেন্টের এটা কোনো অফিস নাই। এই আন্ডার দিস সার্কামস্টান্সেস the legal classification বা characterization of Yunus government will be revolutionary government. It was not constitutional government. দুনিয়ার কোন যুক্তিতে এইটা ঠিক করা যাবে না। তো সেইটা যদি হয়, তাই যে আপনি কি জানি বললেন যে এরা তো বলতেছে, এরা বললেই তো হবে না, এরা নিজেরা কিভাবে ইলেক্টেড হয়েছে? এরা ইলেক্টেড হয়েছে ইউনুস সরকারের ম্যান্ডেটে। ইউনুস সরকার অর্ডিন্যান্স করেছে। কোন বলতে কি আরো ইলাবোরেটলি যদি বলেন যে হাসিনার রেখে যাওয়া নির্বাচন কমিশন কি ছিল না, তারাও পদত্যাগ করেছে। কনস্টিটিউশনাল অফিস যতটা ছিল অগাস্ট 5 এর আঙ্গালে কেউ নাই, সব পদত্যাগ করেছে, সবাই আনুগত্য স্বীকার করেছে ইউনুসের। ইউনুস অ্যাপয়েন্টমেন্ট দিছে, এই ইলেকশন হয়েছে, ইউনুস আদেশ জারি করেছে,
অধ্যাদেশ জারি করেছে, সেটা মাইনে নিয়ে এই নিউ ইলেকশনটা হয়েছে। সেটা এইটার কনস্টিটিউশনাল কন্টিনিউইটি না, যেটা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক ধারাবাহিকতা না, এইটা হলো ইউনুস রেজিমের ধারাবাহিকতা। সেইটাই এক্সট্রা অসাংবিধানিক সরকারের ধারাবাহিকতা। এখন এইটা লেজিটিমেসি দেওয়ার অনলি ওয়ে আছে একটা, যেহেতু